গল্পকথন বেয়াদর চ্যানেলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। পরবর্তীতে আপনারা কোন বইটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আজ শুনবেন আরশিনগরের প্রথম পর্ব। নীলুফা বানু মারা গেলেন সন্ধ্যাবেলা। তার পাশে কাপড়ের পুটলির ভেতর শুয়েছিল আরশি। আরশির নাম অবশ্য তখনও রাখা হয়নি। সদ্যজাত শিশু। নীলুফার শরীর অবস্থা ভালো ছিল না। গত দুদিন থেকেই তার ব্যথা উঠেছে, কিন্তু সমস্যা জটিল। বাচ্চা আছে পেটের ভেতর উল্টো হয়ে। খুদেজাদায় অভিজ্ঞ ধাত্রী। 10 গ্রামে এক নামে সবাই তাকে চেনে। প্রসবের সময় সে থাকা মানে নিশ্চিন্ত মন। কিন্তু নীলুফার অবস্থা দেখে খুদেজাদায় আঁতকে উঠল। তার মুখ গেল শুকিয়ে। সে নীলুফার শাশুড়ি আম্বরী বেগম আর স্বামী মুজিবুর মিয়াকে ডাকল। তারপর কাপা গলায় বলল, বিপদ, মহাবিপদ। ডাক্তার ডাকতে হইব, ডাক্তার ডাইকা আনো। মুজিবুর মিয়া কি করবে? এই গায়ের নাম জজাতিপুর। বর্ষাকালে এমনিতেই এর চারদিকে মাইলের পর মাইল জুড়ে ডুবে থাকে। তার উপর এবছর বন্যায় পানি বাড়ছে চারদিকে। সপ্তাহখানেক হলো টানা বর্ষণ। কাছাকাছি ডাক্তার বলতে একমাত্র মালোপাড়ার শুকরঞ্জন ডাক্তার, তাও হাঁটা পথে মাইল পাঁচেকের পথ। মুজিবুর মিয়া গরু দুটোকে নাইয়ে কেবল দাওয়ায় বসেছিল ভাত খাওয়ার জন্য। ভাত খাওয়া হলো না। সে উঠে হাঁটা দিল। মালোপাড়া থেকে শুকরঞ্জন ডাক্তারকে নিয়ে পৌঁছল গভীর রাতে। শুকরঞ্জন ডাক্তার গম্ভীর মুখে নীলুফাকে দেখলেন। নীলুফার সারা মুখ তখন নীলবর্ণ। ডাক্তার দীর্ঘ সময় শেষে ঘর থেকে বের হলেন। মুজিবুর মিয়াকে ডেকে আগুন চাইলেন। তারপর মুখে বিড়ি গুজে দিয়ে বললেন, যা হওয়ার হবে। মানুষের হাতে তো আর সব ক্ষমতা নাই, তবে ভগবান চাইলে অসম্ভবও সম্ভব হয়। শেষ অবধি অসম্ভব সম্ভব হয়েছে। 2.5 দিন বাদে নীলুফা বানু কন্যা সন্তান জন্ম দিয়েছে এবং অসম্ভবকে সম্ভব করে দিয়ে তখনও তার শ্বাস বইছে। তবে সে শ্বাস খুব ক্ষীণ। গত দুদিনে তার টানা পানি ভেঙেছে, রক্ত গিয়েছে। ব্যথায় নীলবর্ণ নীলুফা বানুর মুখের রং এখন ফ্যাকাশে সাদা। তাকে কোথাও নেওয়ার উপায় নেই। আশেপাশের কোথাও কোনো হাসপাতাল নেই। এই তুমুল বন্যা বাদলের দিনে মুজিবুর মিয়া কি করবে জানে না, কিচ্ছু ভেবে পায় না। আজ দুপুরে সে আবার ছুটে গেল শুকরঞ্জন ডাক্তারের কাছে। শুকরঞ্জন ডাক্তার সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর খুব ধীরে চোখ থেকে চশমা খুলে চশমার কাঁচ মুছলেন। একখানা বিড়ি ধরালেন। শেষে শান্ত গলায় বললেন, মানুষ তো মৃত্যুর জন্যই জন্মায় মুজিবর। মৃত্যু ছাড়া এই জন্মের কোনো মূল্য নাই। নীলুফা বানুর জ্ঞান আছে। শুধু জ্ঞানই আছে তা নয়, সে স্পষ্ট চিন্তাও করতে পারছে। সে দেখল সদ্য জন্ম নেওয়া শিশুটা কাপড়ের পুটলির ভেতর থেকে পিটপিট করে চাইছে। সন্তানের মুখ দেখে যতটা আনন্দে আপ্লুত হওয়ার কথা ছিল ততটা আপ্লুত সে হতে পারল না। মেয়েটার গায়ের রং কি কালো? এই চিন্তা তাকে অস্থির করে ফেলল। এমনিতেই এই মেয়ে হবে মামরা মেয়ে। তার উপর গায়ের রং যদি হয় কালো, তাহলে বাকি জীবন বিপদের অন্ত থাকবে না। তার নিজের গায়ের রং অবশ্য ভালো, কিন্তু মেয়ে পেয়েছে বাবার গায়ের রং। নীলুফা বানু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে চিন্তামুক্ত হলো। মেয়ের চোখের দিকে তাকিয়ে তার মনে হলো এই মেয়ের গায়ের রং কোনো সমস্যা না, এর চোখবর্তী মায়া। এই মায়াবতী মেয়ে মমতার অদ্ভুত চাদর বিছিয়ে বিপদের সব পথ পাড়ি দেবে। সে নিশ্চিন্তে নিঃশ্বাস ছাড়ল। তারপর খানিক উঁচু হয়ে
মেয়ের মুখ দেখার চেষ্টা করল, কিন্তু শরীর সায় দিল না। নিথর পড়ে রইল বিছানায়। নীলুফা বানুর মনে হচ্ছে সে শ্বাস নিতে পারছে না, দম ভারী হয়ে আসছে। তার চারপাশে কয়েক জোড়া উৎসুক চোখ। তার শাশুড়ি, পূব পাড়ার খোদেজাদাই, বৃদ্ধ এসাকের মা শেফালিবু, আর কেউ কি আছে? থাকলেও সে দেখতে পেল না। চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে, কিংবা ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। সে জানে না মৃত্যুর আগে ঠিক কোন মুহূর্তে মানুষের দৃষ্টিশক্তি নিভে যায়। কেউ কি জানে? আচ্ছা, তার স্বামী মুজিবুর মিয়া কই? সে কি ডাক্তার নিয়ে ফিরেছে? শুকুরঞ্জন ডাক্তারের চেম্বার বহু দূরের হাঁটা পথ। সে কখন ফিরবে কে জানে? মানুষটা জানে নীলুফা টিকবে না। সে একা কেন, সবাই জানে। শুকুরঞ্জন ডাক্তারও জানে। তাও এই অবস্থায় গেছে। শুধু শুধু আবারও এতটা পথ ছুটল। মরার সময় মানুষটার মুখ দেখে মরতে পারলেও এক শান্তি, কিন্তু ততক্ষণ টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। কোমর থেকে পা অবধি চিটচিটে রক্তে ভিজে আছে। সে বার কয়েক চেষ্টা করছিল পা নাড়াতে, কিন্তু পারল না। পুরো শরীরই প্রায় অসাড়। কাপড়ের পুটলির ভেতর থেকে মেয়েটা পিটপিট করে তার দিকে তাকিয়ে আছে। নীলুফা বানুর হঠাৎ মনে হলো সেই চোখের ভেতর সে তার নিজের মুখ দেখতে পাচ্ছে, একদম স্পষ্ট, পরিষ্কার, স্বচ্ছ আয়নার মতো। সে তার নাকের নাকফুলটা পর্যন্ত দেখতে পাচ্ছে। আচ্ছা, এটা কি কোনো বিভ্রম? তার সময় কি ফুরিয়ে এসেছে? মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কি নানা ধরনের বিভ্রমে আচ্ছন্ন হয়? নীলুফা বানু কিছুই বুঝতে পারল না। তবে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়ের চোখের দিকে। মেয়েও তাকিয়ে আছে, কেবল মাঝে মাঝে সামান্য সময়ের জন্য চোখের পাতা ফেলছে। নীলুফা বানু সেই চোখের দিকে তাকিয়ে অতি কষ্টে ফিসফিস করে বলল, মারে, এমন আয়নার মতন চোখ নিয়ে জন্মাইলি, কিন্তু সেই আয়নার চোখে নিজের মারেই তো আর দেখতে পাবি না রে মা। মেয়ে কিছু বুঝল কিনা কে জানে। শান্ত গভীর চোখে তাকিয়ে রইল। সে কি জানে এই মানব জনম মা ছাড়া কি প্রবলভাবেই না বৃথা? নীলুফা বানু কাঁদল না। সে ইশারায় শাশুড়িকে ডাকল। আম্বরী বেগম ধীর পায়ে নীলুফার কাছে এলেন। নীলুফার মনে হলো এই বৃদ্ধ মানুষটিকে তার অনেক কথা বলার আছে। সে মাতৃহারা হতে যাওয়া তার মেয়েটাকে এই মানুষটার কাছে রেখে যাচ্ছে। এই মানুষটাকে তার অনেক অনেক কথা বলার আছে, কিন্তু অতটা সময় বোধহয় তার নেই। সে প্রবল কষ্টে ঠোঁট ফাঁক করল। তারপর বিড়বিড় করে অদ্ভুত এক কথা বলল। সে বলল, আম্মা, এর নাম রাইখেন আরশি। এর চোখ আরশির মতন। মুজিবুর মিয়া যখন উঠোনে পা রাখল, তখন ভর সন্ধ্যা। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার আকাশ যতটা কালো হওয়ার কথা, এই আকাশ তার চেয়েও বেশি কালো। উঠোনের অর্ধেকটা জুড়ে পুঁই আর ঝিঙের মাচা। মাগরিবের আজানের আগে আগেও ঝিঙে ফুলগুলোকে দিব্যি ধকধক করে জ্বলতে দেখা যায় রোজ। অথচ আজ ঝিঙে ফুলগুলো যেন আবছা ছায়া হয়ে আছে। হাঁটু অবধি কাদা নিয়ে মুজিবুর মিয়া উঠোনে এসে দাঁড়ালো। টিনের ছোট্ট চৌচালা ঘরখানা তার সামনে। টানা বৃষ্টিতে সেই ঘরের বাঁশের বেড়ার অবস্থা হাড় জিরজিরে কুজো বুড়ির মতন। এই বুঝি জর্জর করে ঝরে পড়বে। ঘরের ভেতর থেকে তীব্র চিৎকার ভেসে আসছে, নবজাতক শিশুর চিৎকার। মুজিবুর মিয়ার ছুটে ঘরে যাওয়ার কথা, তার প্রথম সন্তান। কিন্তু মুজিবুর মিয়া ছুটে গেল না। সে শুকুরঞ্জন ডাক্তারের ব্যাগ হাতে উঠোনে প্যাচপ্যাচে কাদার মধ্যে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তারপর মাথা তুলে আকাশের দিকে তাকালো। তখন দূরে কোথাও মাগরিবের আজান হচ্ছে। কেমন গুমট শূন্য আকাশ বুকের ভেতরটা ফাঁকা করে দেয়। সে দীর্ঘ সময় আকাশের দিকে তাকিয়ে রইল। শুকুরঞ্জন ডাক্তার এখনো আসেনি। সে মুজিবুর মিয়ার সঙ্গে হেঁটে তাল মেলাতে পারেনি, অনেকটা পিছিয়ে পড়েছে। কতক্ষণে এসে পৌঁছাবে
কে জানে। অবশ্য কারো আশা না আসায় এখন আর কিছু যায় আসে না, কোনো কিছুতেই না। জগতের হিসাব নিকাশ বড়ই অদ্ভুত, আর এই অদ্ভুত নিকাশের বলেই আরশি বেঁচে গেল। নীলুফা বানুর মৃত্যুর দিন তিনেক বাদে এক মেঘলা দুপুরে খোদেজাদায় আবার এসে হাজির, তার সঙ্গে অল্প বয়সী এক মেয়ে। খোদেজাদায়ের মেজ মেয়ের বড় মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়েছে, মাস 6 হলো পুত্র সন্তানের মাও হয়েছে সে। সেই মেয়েকে এনে ঘরের দাওয়ায় বসালো খোদেজাদায়। তারপর আম্বরী বেগমকে ডেকে বলল, শুনেন বাবুস, এইটা আমার মাইজামায়ের বড় বেটি, নাম বিউটি। এর পোলা হয়েছে 6 মাস, অহনো এর ওলানবর্তী দুধ। বুঝলেন বাবুস, এই হলো আল্লাহর লীলা খেলা। কেউ মায়ের দুধ পায় না, আর কেউ খায়া শেষ করতে পারে না। আম্বরী বেগম কোনো কথা বললেন না। খোদেজাদাই খানিক সময় দম নিয়ে আবার বললেন, এখন থেকে এ প্রত্যেক দিন আয়া আপনার নাতনিরে দুধ খাওয়াইয়া যাইব। মুজিবর অবশ্য এই প্রস্তাব শুনে রেগে গিয়েছিল, যদিও রাগের কোনো যৌক্তিক কারণ ছিল না। অতটুকু একটা বাচ্চার বাঁচা মরা নিয়ে কথা, কিন্তু তারপরও বিষয়টা কেন যেন সে সহজে মেনে নিতে পারছিল না। আম্বরী বেগম তাকে নানাভাবে বুঝালেন, বললেন, মার দুধ ছাড়া লেদা গোড়াগাড়া যে এক্কেরে বাঁচে না তা না, তাই এই বয়সে দুধ খাওয়ানটা দরকার। তোর যদি এতই ভালো না লাগে তাহলে 2-1 মাস পর না হয় না বললে দিমুনে। মজিবুর মিয়া জবাবে কিছু বলেনি, চুপচাপ মেনে নিয়েছিল। অবশ্য মাসখানেকের মাথায় বিউটি চলে গিয়েছিল তার শ্বশুর বাড়ি, ফলে এ নিয়ে আর উচ্চবাক্য তেমন হয়নি। তবে দুর্ভাগ্য বাড়তেই থাকলো। সেবার সেই টানা বর্ষণ আর বানের পানি হু হু করে বাড়তে থাকলো। এক রাতে মুজিবুর মিয়ার বাঁশের বেড়ার টিনের চৌচালা ঘরখানা হুড়মুড় করে ভেঙে পড়ল। টানা বৃষ্টিতে মাটি ক্ষয়ে গেছে, বাঁশের খুঁটিগুলো নড়বড় হয়ে গিয়েছিল। বন্যার পানি তখন উঠোন অব্দি উঠে এসেছে। আম্বরী বেগম কাপড়ের পোটলার মধ্যে নাতনিকে বুকে চেপে ঘর থেকে বের হলেন। মুজিবুর মিয়া দৌড়ে গেল উত্তর পাশের গোয়াল ঘরে। গোয়াল ঘরখানা দাঁড়িয়ে আছে তখনও, কিন্তু ভেতরে হাঁটু সমান জল। দুটো গাই সেই জলের ভেতর চুপচাপ দাঁড়িয়ে আছে, গাভীন গাই, যে কোনো দিন বিয়োবে। মুজিবুর মিয়ার মনে হলো এই ঘুটঘুটে অন্ধকারেও সে গাই দুটির চোখ স্পষ্ট দেখতে পাচ্ছে। সেই চোখ জুড়ে কি প্রবল অসহায়ত্ব। জগতে গরুর চোখের মতন এমন অসহায় দৃষ্টি বুঝি আর নেই। জলের ভেতর দাঁড়িয়ে থাকা সেই অসহায় চোখের দিকে তাকিয়ে মুজিবুর মিয়া হঠাৎ কঠিন এক সিদ্ধান্ত নিয়ে নিল। যে করেই হোক গাই দুটি তাকে বেঁচে দিতে হবে। এই বন্যায় গায়ে বাঁচানো যাবে না। অবস্থা দৃষ্টে যা মনে হচ্ছে, দিন দিন পানি আরো বাড়বে। মুজিবুর মিয়া জানে না এই অবস্থায় গায়ের খরিদ্দার সে কোথায় পাবে, কিন্তু গায়ে বেচে দেওয়া ছাড়া আর উপায় নেই। নিজের হাতে বেড়ে ওঠা এই গাভীন গাই দুটি সে কি করে বেচবে মুজিবুর মিয়া জানে না, কিন্তু সে কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে। অতি কঠিন সিদ্ধান্ত। এই কঠিন সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। বাকি রাতটা তারা কাটালো শেফালিদের বাড়ি। মুজিবুর মিয়ার বাড়ির লাগোয়া বাড়ি শেফালিদের, কিন্তু গত বছরই শেফালিরা মাটি কেটে বাড়ির ভিটা উঁচু করেছে বলে বন্যার জল এখনো ছুঁতে পারেনি তাদের। পরদিন থেকে উত্তরে হাওয়ার সঙ্গে সঙ্গে হু হু করে বাড়তে থাকলো বানের জল। গায়ের মানুষদের বিপদের সীমা রইল না। আম্বরী বেগম শঙ্কিত গলায় বললেন, আমার জীবনে আমি এত বন্যার পানি দেখছি বলে মনে পড়ে না। তোর মাইয়া কি সর্বনাশ লইয়া জগতে আইলো, কে জানে। মুজিবুর মিয়া সঙ্গে সঙ্গে মার কথার জবাব দিল না। সে গম্ভীর মুখে তাকিয়ে রইল গাই দুটোর দিকে। চারপাশে কোথাও ঘাসের চিহ্ন অবধি নেই, শুধু পানি আর পানি। গাইগুলো খাবে কি, কি খেয়ে বাঁচবে? সে অনেকক্ষণ শূন্য চোখে তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলায় আম্বরী বেগমকে বলল,
তুমি গত বছর বন্যার সময়ও একই কথা কইছিলা মা। আম্বরী বেগম বললেন, এই বছরের মতন বন্যার দেখছ? মুজিবুর মিয়া বলল, এইটা হাসা কথা। গত বছর দশকের মধ্যে এমন বন্যা কেউ দেখে নাই। মানুষ না হয় বাঁচল, কিন্তু গাইগরুর অবস্থা যে কি হইব কে জানে। আসলেই গত বছর দশেকের মধ্যে জজাতিপুর গায়ের মানুষ এমন বন্যা আর দেখেনি। আশ্রয়ের জন্য মানুষের ভেতর তীব্র আতঙ্ক শুরু হলো। কেউ কেউ দূরের আত্মীয় স্বজনদের বাড়িতে ছুটল আশ্রয়ের জন্য। যাদের গাই বাছুর আছে তারা ছুটল সবার আগে। অবলা প্রাণীগুলোর আশ্রয় দরকার সবচেয়ে বেশি। কিন্তু মুজিবুর মিয়া কই যাবে? দুটি গাই, বৃদ্ধ মা, মা মরা মেয়ে নিয়ে সে যাবে কই? সত্যি সত্যি নিজেকে অথই পাথরে আবিষ্কার করল সে। ততদিনে অবশ্য বড় বড় ইঞ্জিনওয়ালা নৌকায় রিলিফ আসা শুরু করেছে গায়ে। ত্রাণ নিয়ে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী দল এলো। এলো সরকারি লোকজন। তারা এসে আতাহার তালুকদারের বিশাল তিনতলা দালান বন্যার্তদের জন্য খুলে দিল। তবে ডান দিকের তিনখানা ঘর যেমন বন্ধ ছিল তেমন বন্ধই থাকল। আতাহার তালুকদার এই অঞ্চলের নামী লোক, ধনাঢ্য ব্যক্তি। সপরিবারে শহরে থাকেন। ২-৪ বছরে একবার এলে এই দালানেই ওঠেন। তখন তিনতলার উপরের দিকের তিনখানা ঘর খুলে দেওয়া হয়। বাদবাকি সময়ে এই দালান অবশ্য খালিই থাকে। বহু বছরের পুরনো দালান, এখন আর কেউ থাকে না। ভবনের রং উঠে গেছে, এখানে সেখানে পলেস্তার খসে গেছে। তবুও আতাহার তালুকদার ভবনটা ভেঙে নতুন ভবন তোলেন না। এই ভবন তার পূর্বপুরুষদের জমিদারি শাসনের শেষ নিদর্শন। জগতের নিয়ম হচ্ছে, কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায় মানুষ স্মৃতি পুষে রাখে, অতীত পুষে রাখে। মুজিবুর মিয়ার গাই দুটোই গাভীন। সময় বিবেচনায় এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। সেদিন ছাইবিহীন বড় ট্রলারে রিলিফ দিতে এলো এক স্বেচ্ছাসেবী দল। তারা লাইন ধরে বন্যার্তদের খাবার দিচ্ছে, ঔষধ দিচ্ছে। আম্বরী বেগম আর ৩৯ দিনের আরশিকে সেই লাইনে রেখে মুজিবুর মিয়া লাফ দিয়ে ট্রলারে উঠে পড়ল। ট্রলার ভর্তি তখন ব্যস্ত মানুষ। কম বয়সী ছেলে ছোকরারা নানান কাজ করছে। কেউ খাবার প্যাকেট করছে, কেউ ওষুধ বিলাচ্ছে। লম্বা ছিপছিপে এক ছেলে, পরনে সাদা গেঞ্জি, সাদা পাজামা, মাথায় সাদা ক্যাপ। সে ঘুরে ঘুরে কাজ তদারকি করছে। হাবভাব দেখে মনে হচ্ছে এই ছেলেই এদের নেতা। মুজিবুর মিয়া তার সামনে গিয়ে দাঁড়ালো। সে কিছু বলার আগেই ছেলেটা এগিয়ে এসে বলল, আপনি ট্রলারে উঠে এলেন কেন? আমরা এক এক করে সবাইকে দেব। যান, নিচে যান, নিচে নেমে লাইনে গিয়ে দাঁড়ান। মুজিবুর মিয়া হঠাৎ কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, আমারে বাঁচান, আমারে বাঁচান। ছেলেটা অবাক চোখে খানিক তাকিয়ে রইল। তারপর বলল, আমরা তো বাঁচানোর জন্যই আসছি। কিন্তু বাঁচা মরার মালিক তো আর আমরা না। বাঁচা মরার মালিক শেষ পর্যন্ত আল্লাহ। মুজিবুর মিয়া এই কথার কোনো জবাব দিল না। সে ছেলেটাকে চমকে দিয়ে তার পায়ের কাছে বসে পড়ল। তারপর দুহাতে ছেলেটার পা জড়িয়ে ধরে বলল, আমার গাই দুইটা মইরা যাইব। দুইটা গাই গাভীন, যে কোনো দিন বিয়াইব। এইখানে থাকলে বাঁচব না। গাই দুইটা মরব, সঙ্গে পেটের বাছুর দুইটাও মরব। ছেলেটা বিরক্ত গলায় বলল, এইখানে মানুষ বাঁচে না আর আপনি আছেন গরুর চিন্তায়? ছাড়েন, ছাড়েন, পা ছাড়েন। মুজিবুর মিয়া পা ছাড়ল না। সে আরো শক্ত করে পা ধরে বসে রইল। ছেলেটা নিচু হয়ে মুজিবুর মিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করল, পারল না। মুজিবুর মিয়া শক্ত করে পা ধরে বসে রইল। ছেলেটা কঠিন গলায় বলল, আরে আশ্চর্য, আপনি তো দেখি ভালো ঝামেলা শুরু করেছেন। আপনার গরু আমরা বাঁচাবো কেমনে? মুজিবুর মিয়া সঙ্গে সঙ্গে বলল, আজ সন্ধ্যাবেলা আপনারা যখন ফিরে যাবেন, তখন আপনাগো ট্রলারে আমি আর আমার গাই দুইটারে একটু নিয়ে নিবেন। জাউনের পথে মধুপুর স্টিমার ঘাটা পড়ব, ওইখানে আমারে নামাই দিলেই হইব। ওইটা আমার মামুর দেশ। শুনছি বন্যার পানি এখনো ওইখানে তত উঠে নাই। একবার যাইতে পারলে
গাই দুইটার একটা ব্যবস্থা আমি কইরা ফেলবো। আমার বড় মামু গরুর ব্যাপারী, সে গাই গরু কেনাবেচায় ওস্তাদ। আশেপাশে ততক্ষণে ভিড় জমে গেছে, সবাই বিরক্ত, কিন্তু অপেক্ষমান জনতা এবং মজিবর মিয়াকে চমকে দিয়ে সাদা পোশাকের ছিপছিপে ছেলেটা বলল, আপনি রেডি থাকেন, আমরা যাওয়ার সময় আপনাকে নিয়ে যাব। মুজিবুর মিয়া বড় বড় চোখে মাথা উঁচু করে ছেলেটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ফ্যাঁসফেঁসে গলায় বলল, স্যার, সত্যি বলতেছেন? সত্যি? ছেলেটা মুখে কিছু বলল না, তবে মাথা নেড়ে সায় দিল। সন্ধ্যা নাগাদ মুজিবুর মিয়ারা যাত্রা করল। তার আগে বৃদ্ধ এসাকের মা আর শেফালিকে বলে গেছে আম্বুরি বেগমের দিকে খেয়াল রাখতে। একা আরশিকে নিয়ে আম্বুরি বেগম কি করবেন কে জানে, তবে বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, এটা মুজিবুর মিয়া জানে। জানে বলেই সে এত বড় সিদ্ধান্তটা নিতে পারল। এই গাই দুটি বিক্রির সিদ্ধান্ত তার মতো মানুষের জন্য সহজ ছিল না, কিন্তু বেঁচে থাকতে হলে মানুষকে কৌশলী হতে হয়। সবচেয়ে বেশি কৌশলী হতে হয় বিপদে। এখন তার ঘোর বিপদ। ঘোর বিপদে আবেগী হলে চলে না, সে আবেগ তাড়ানোর চেষ্টা করছে। রাত কত হবে মুজিবুর মিয়া জানে না। তাকে নামিয়ে দেয়া হলো মধুপুর স্টিমার ঘাটায়। এখানে এককালে বড় বড় স্টিমার ভিড়ত, সেই থেকে লোকমুখে জায়গাটার নাম হয়েছে স্টিমার ঘাটা। শুধু যে ঘাটের নাম স্টিমার ঘাটা হয়েছে তা নয়, কালে কালে এই অঞ্চলের নামই হয়ে গেছে স্টিমার ঘাটা। আজকাল লোকে আর মধুপুর স্টিমার ঘাটা বলে না, বলে স্টিমার ঘাটা। মুজিবুর মিয়া ঘুটঘুটে অন্ধকারে নদীর পাড়ের বিস্তৃত মাঠ জুড়ে আড়াআড়ি হাঁটা ধরল। গাই দুটি দীর্ঘদিন হাঁটা চলার তেমন সুযোগ পায়নি বলেই কিনা কে জানে, দুলকি চালে হাঁটা শুরু করলো। এই পায়ে হাঁটা পথে তার মামা মজিদ ব্যাপারীর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। মুজিবুর মিয়া মূল রাস্তায় না গিয়ে আড়াআড়ি পথ ধরেছে। এই পথে রাস্তা বলে কিছু নেই, কিন্তু মূল রাস্তার তুলনায় অর্ধেক পথ। গাই দুটোকে এই অবস্থায় অতটা পথ হাঁটাতে চায় না মুজিবুর মিয়া, তারাও দিতে চায় না। ওরা ওদের ইচ্ছেমতোই হাঁটুক, ইচ্ছেমতো দাঁড়িয়ে থাকুক, কিংবা বসে খানিক জিরিয়ে নিক, মুজিবুর মিয়া কিছুতেই বাধা দেয় না। সে কেবল পথের দিশা ঠিক রাখে। মেঘ কেটে গিয়ে আকাশ জুড়ে তারার মেলা দেখা যাচ্ছে। হিমেল হাওয়ায় খানিক শীত শীত লাগলেও হেঁটে চলার কারণে শরীর গরম হয়ে আছে। ঠান্ডাটা তেমন টের পাওয়া যাচ্ছে না। বন্যার পানি যে এ অঞ্চলেও বাড়ছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় নদী হুট করে কাছে চলে এসেছে। পানি বাড়ছে বলে নিচু ফসলি জমি ডুবে যাচ্ছে। শেষ কবে মামাবাড়ি এসেছিল মনে করতে পারে না মুজিবুর মিয়া, তবে এই ঘাটে যখন বড় বড় স্টিমার ভিড়ত তখনকার কথা স্পষ্ট মনে আছে তার। অত দূরে মামাবাড়ি থেকেও স্টিমারের বিকট ভেপো শোনা যেত। তার নানির ছিল বাতের ব্যারাম। রোজ ভোর রাতের দিকে তার ঘুম ভেঙে যেত। তারপর শুরু হতো অদ্ভুত গোঙানি। সেই গোঙানির শব্দের সঙ্গে থাকতো কান্না। কান্নার দমকে দমকে সে ছড়ার মতো সুর করে কথা বলতো। বেশিরভাগ কথা জুড়েই নিজের জীবন নিয়ে আল্লাহর কাছে নানান অভিযোগ, কখনো কখনো আল্লাহর বিরুদ্ধেও। নানির এই কান্না শুনে রোজ ভোররাতে মুজিবুর মিয়ার ঘুম ভেঙে যেত। নানির সেই কান্না, ঘুঙানি, ছড়াকাটা সুরে সুরে অভিযোগ, আর ঠিক সেই মুহূর্তেই স্টিমারের অমন বিকট ভেপু, সব মিলিয়ে কেমন এক অন্য জগৎ মনে হতো ছোট্ট মুজিবুর মিয়ার। সে কাঁথার ভেতর মাথা ঢুকিয়ে চুপচাপ জেগে থাকত। মুজিবুর মিয়ার মনে হলো মানুষ যত বড় হতে থাকে সে তত স্মৃতিকাতর হতে থাকে। নীলিফা বানুর সঙ্গে তার বিয়ে হয়েছিল 5 বছর আগে। 5 বছর কখনো কখনো খুব দীর্ঘ সময়, আবার কখনো কখনো খুব অল্প। নীলুফা বয়সে তার চেয়ে বছর 15 ছোট হবে। সেবার পাটের ফলন হলো বেশ, কিন্তু যযাতিপুরে অত পাট কে কিনবে? এই পাট নিয়ে যেতে হবে মোগলগঞ্জ হাটে। গুনটানা নামে একদিনের পথ। অতটা পথ অবশ্য
গুনটানো সম্ভব না। অনুকূল বাতাস পেলে পাল তুলে দিলেই কষ্ট অর্ধেক নেমে আসে। বাদবাকি পথ বৈঠাই ভরসা। তালেব মাঝির বড় নাও, সেই নাওয়ে পাট ভর্তি করে যাত্রা শুরু করলো সে, সঙ্গে পূর্বপাড়ার হারাধন। তারা মোগলগঞ্জে পৌঁছেছিল পরদিন ভোরে। গিয়ে দেখে পাটের দর গত রাতের তুলনায় অর্ধেক নেমে গেছে। নেমে যাওয়ার কারণ অবশ্য আছে। তখনও ভাঙাচোরা হলেও লক্কর ঝক্কর একখানা স্টিমার অন্তত সপ্তাহে একবার আসতো। যাত্রী কমে গেছিল। নদীর এখানে সেখানে ডুবোচর উকি দিচ্ছে, পানি কমে যাচ্ছে। মানুষ বাসে ট্রেনে বেশি চড়ছে। স্টিমারের মতো দৈত্য পোষায় তখন নানান হ্যাপা। এত হ্যাপা কে নেবে? তাই স্টিমারের সংখ্যা বহু আগে থেকেই কমছিল। রোজ একখানা দুখানার বদলে সেটা সপ্তাহে এক আধখানে এসে ঠেকেছিল। তাও যা আসতো উপকার হতো খুব। দূর দূরান্তের চাষিরা ক্ষেতের আখ, গুড়, পাট, ধান, ডাল এনে মোগলগঞ্জ হাটে আড়তদারদের কাছে বেচত। আড়তদাররা কেনাকাটার মৌসুম শেষে সেই কেনা পণ্যের বিশাল চালান স্টিমারে নিয়ে যেত খুলনা শহরে। সেখানে সেসব দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করত তারা। কিন্তু সেবারই শেষ সেই স্টিমারখানা এলো। তারপর হঠাৎ করে বলা নেই কওয়া নেই পুরোপুরি বন্ধ হয়ে গেল স্টিমার চলাচল। নদীপথের এই দুর্গম এলাকা থেকে ফসল পাঠানোর তখন কি উপায়? ইঞ্জিনওয়ালা ট্রলারও তখন কালেভদ্রে এক আধখানা দেখা যায়। চাষিরা পড়ল মহাবিপদে। আড়তদাররা দুম করে দাম হাঁকাতে লাগলো অর্ধেকেরও কম। আড়তদারদের দোষ দিয়েই বা কি হবে? স্টিমার নেই, তারাও জানে না কি করে এসব কেনা পণ্য নিয়ে তারা শহরে যাবে। মুজিবুর মিয়া আর হারাদন কাক ভরে মোগলগঞ্জ ঘাটে নাও থেকে পাট নামালো। তারপর সেই স্তবকৃত পাটের ভেতর গোল হয়ে ঘুমিয়ে রইল। টানা পরিশ্রমে শরীর ভেঙে পড়েছে। ঘুম ভাঙল কটকটা রোদময় দুপুরে। ততক্ষণে মোগলগঞ্জ হাট ক্রেতা বিক্রেতার ভিড়ে গমগম করছে। মুজিবুর মিয়া ছখানা আড়ত ঘুরে এসে ঘাটের কাছে স্তূপ করে রাখা পাটের মধ্যে আবার শুয়ে পড়ল। এই দামে পাট বিক্রি করার চেয়ে নদীতে ভাসিয়ে দেওয়া ভালো। তার মাথা কেমন আওলা ঝওলা লাগছে। কি করবে ভেবে পেল না মুজিবুর মিয়া। এই পাট নিয়ে আবার অতটা পথ ফিরে যাওয়ার কোনো মানে হয় না। সে সেই পাটের মধ্যে মুখ গুজে পড়ে রইল। সন্ধেবেলা তালেব মাঝি তাকে ডেকে ওঠালো। তার এক হাতে চিরাগুড়, আরেক হাতে জগ ভর্তি পানি। সে মুজিবুর মিয়ার মাথায় খানিক পানি ছিটিয়ে দিয়ে বলল, তোর বাপের মতো দশা করিস না রে মুজিবর। এই মোগলগঞ্জ হাটে তারেও লইয়া আইছিলাম আমি। আসনের সময় সারা পথ কি খাটনটাই না খাটলো, কিন্তু যাওনের সময় ফিরে গেলাম তার লাশ লইয়া। কি হয়েছিল আল্লাহ জানে। নাও থেকে নামার পরই বলল, মাথা ঝিমঝিম করতেছে, বুকে ব্যথা, দুইবার বমি করলো, তারপর সব শেষ। মুজিবুর মিয়া তার বাবার এই ঘটনা জানে। সে তখন ছোট। তার শুধু এইটুকু মনে আছে, কোমরে গামছা বাঁধা শ্যামলা লম্বা মানুষটা তাকে কাঁধে নিয়ে বড় বড় পা ফেলে নদীর ঘাটে গেল। তারপর নদীর পানিতে গা ডলে ডলে গোসল করালো। তারপর বলল, যাও বাজান, বাড়ি যাও। আমি মোগলগঞ্জ হাটে যাই, তোমার জন্য লাল কোর্তা নিয়ে আসবো। দুদিন বাদে বাবা ফিরেছিল, কিন্তু বড় বড় পা ফেলে হেঁটে ফেরেনি। ফিরেছিল হোগলা পাতার মাদুরে পেঁচিয়ে লাশ হয়ে। মা উঠোনে আছড়ে পড়ে চিৎকার করে কাঁদছিল। মুজিবুর মিয়া অনেকক্ষণ হোগলা পাতার মাদুরের ভেতর চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকা মানুষটার দিকে তাকিয়েছিল। কিন্তু কেন যেন তার মনে হয়নি এই মানুষটাই তার সেই বাবা, যে বাবা তাকে ডলে ডলে গোসল করিয়ে বিদায় নিয়েছিল। তার মনে হয়েছিল এই মানুষ অন্য কেউ। তার বাবা আজ, কাল বা পরশু ফিরবে। ঠিক ওরকম কোমরে লাল গামছা বেঁধে হৈ হৈ করে ফিরে আসবে। হাতে থাকবে লাল কোর্তা। ছোট্ট মুজিবুর মিয়া লাশের পাশ থেকে চুপিসারে সরে গিয়েছিল। কলার মুচির খোলসগুলো পানিতে ছেড়ে দিলে কি সুন্দর নৌকার মতো ভাসে।
সে বাড়ির পাশের কলাগাছের নিচ থেকে সেগুলো কুড়িয়ে নিয়ে খেলার মেতে উঠল। তালেব মাঝি মুজিবুর মিয়াকে বসালো, তার মুখে পানি ছিটা দিল, হাতে চিরাগুড় ধরিয়ে দিয়ে বলল, নে দুইটা মুখে দে, তার বাদে পেট ভরে পানি খা। মুজিবুর মিয়া কোনো জবাব দিল না, কিন্তু চিরা আর গুড় নিয়ে মুখে দিল, ঢকঢক করে পেট ভরে পানি খেলো, তারপর উঠে দাঁড়ালো। ঠিক আজকের আকাশের মতোই আকাশ ভর্তি তখন তারার মেলা। সে তালেব মাঝিকে বলল, ও চাচা, এইখান থেকে টর্কির বন্দর কত দূর? তালেব মাঝি কপাল কুঁচকে বলল, কেন রে, টর্কির বন্দর কেন? মুজিবুর মিয়া বলল, শুনছি টর্কির বন্দর যাইতে পারলে ওইখান থেকে লঞ্চে খুলনা যাওন যায়। তালেব মাঝি আতকে উঠা গলায় বলল, তুই এই মাল্য এখন খুলনা যাবি? মুজিবুর মিয়া তালেব মাঝির কথার কোনো জবাব দিল না। সে বলল, আপনি আমারে টর্কি বন্দর পর্যন্ত পৌঁছাই দিতে পারবেন কিনা বলেন। তালেব মাঝি অনেকক্ষণ থম মেরে বসে রইল, তারপর বলল, নাও লইয়া টর্কি বন্দর যাওন অত সহজ হইলে এই অকালের দিনে কেউ আর মাল বেচতে মোগলগঞ্জ আইত না, সবাই ওইখানেই যাইত। ওই গাঙ্গে যে ঢেউ, তার উপর যে বড় বড় ঘূর্ণি, বড় লঞ্চ উথাল পাথাল হয়। কয়দিন আগেও বিয়ার নৌসা বরযাত্রী সহ বিরাট নাও ডুবছে। আর আমার এই নাও ভর্তি এত মাল লইয়া যাবি সেখানে? মুজিবুর মিয়া বলল, এখন নদীতে তেমন ঢেউ নাই, ভাটার টান আছে, আপনি সাহস করলে চলেন, ভাড়ার বাইরেও পাট বেচার দামের উপর আপনি কমিশন পাইবেন। কমিশনের লোভে হোক আর মুজিবুর মিয়ার জেদের কারণেই হোক, হারাদন আর তালেব মাঝি শেষ পর্যন্ত রাজি হয়েছিল। ভালোই ভালোই তারা মুজিবুর মিয়ার সঙ্গে টার্কি বন্দর পৌঁছেছিল। তালেব মাঝিকে টার্কি বন্দর রেখে মুজিবুর মিয়া হারাদনকে নিয়ে লঞ্চে গিয়েছিল খুলনা শহরে। শহরে তখন মোগলগঞ্জের উল্টো দৃশ্য। স্টিমার বন্ধ হয়ে যাওয়ায় কৃষিপণ্যের সরবরাহ কমে গেছে, ফলে জিনিসপত্রের দাম হয়ে আছে আকাশচুম্বী। মুজিবুর মিয়া প্রত্যাশার চেয়েও কয়েক গুণ বেশি দামে পাট বেচে বাড়ি ফিরল। হারাদন আর তালেব মাঝিকে তাদের ভাগের টাকা দিয়েও হাতে বেশ কিছু কাঁচা পয়সা জমে গেল। গ্রামে তখন কাঁচা পয়সার বড্ড অভাব। সবার গোলা ভর্তি ধান, ঘর ভর্তি পাট, কিন্তু কারো হাতেই কোনো নগদ পয়সা নেই। হাট বাজারের অবস্থা বড় করুণ। গৃহস্থ চাল ডাল ধানের পরসা সাজিয়ে বসে থাকে, কিন্তু কেনার কেউ নেই। কে কিনবে? কি দিয়ে কিনবে? এই সময় জজাতিপুরের মানুষ যেন ফিরে গেল সেই বিনিময় প্রথার যুগে। যার গোলা ভর্তি ধান আছে সে ধানের বদলে পাট নেয়, মাচার লাউয়ের বদলে কেউ মাছ নেয়, ডালের বদলে কেউ চাল নেয়। কিন্তু সমস্যা হচ্ছে তেল নুন কাপড়ের মতো দ্রব্যের। এর বিনিময়ের ব্যবস্থা নেই। প্রায় সপ্তাহ খানেকের পর মুজিবুর মিয়া যখন বাড়ি ফিরল, তখন আম্বরী বেগম শয্যাশায়ী। স্বামীর মৃত্যুর পর এই হাটবাজার গঞ্জকে তার খুব ভয়। তার উপর ছেলে মোগলগঞ্জ গেল দুদিনের কথা বলে, অথচ সপ্তাহ পেরুলেও তার কোনো খবর নেই। এর মাঝে জজাতিপুরের বহু লোক মোগলগঞ্জে গিয়েছে, কিন্তু সেখানে মুজিবুর মিয়া তো দূরে থাক, তালেব মাঝির নাও বা হারাদনেরও কোনো খবর কেউ জানে না। এর মধ্যে ঘটল আরেক ঘটনা। এক রাতে হঠাৎ প্রবল ঝড় উঠল। সেই ঝড়ে কোথাকার কোন নাও ডুবে গেল। সেই খবর যখন আম্বরী বেগমের কানে পৌঁছালো, তিনি তখন ছেলের চিন্তায় পাগল প্রায়। শয্যাশায়ী পাগল প্রায় আম্বরী বেগম মুজিবুর মিয়াকে দেখে প্রথম যে শব্দটা বললেন তা হলো, তোরে আমি বিয়া দিব, আজকেই বিয়া দিব। মুজিবুর মিয়া হতভম্ব গলায় বলল, কি বলো মা? আম্বরী বেগম বলল, আমি তোরে বিয়া দিব, বউ আমার কাছে থাকবো, বউয়ের জন্য হলেও তুই আর আমারে ছাইরা কখনো দূরে যাবি না। মুজিবুর মিয়া মুখ খুলতে যাচ্ছিল, আম্বরী বেগম চেঁচিয়ে বললেন, পুরুষ পোলা হইল গিয়া দামড়া গরু, এদের অভ্যাস ছুটাছুটি, এদের গলায় শক্ত দড়ি দিয়া খোটার আগায় বাইন্ধা রাখতে হয়, না বাইন্ধা রাখলে এরা ছুটে দিক বিদিক। এদের দিক বিদিক ছুটাছুটি বন্ধ করা জরুরি, আর এদের সেই শক্ত দড়ির খুঁটি হইল ঘরের বউ।
মুজিবুর মিয়াকে আম্বরী বেগম আর কিছু বলতে দিলেন না, কিছু শুনলেন না। তার ছেলে যে কি অসাধ্য সাধন করে বাড়ি ফিরেছে তাও না। 3 দিনের মাথায় মুজিবুর মিয়ার বিয়ে হয়ে গেল। বউয়ের নাম নীলুফা বানু, ভালো ঘরের মেয়ে। এই মেয়ের সঙ্গে মুজিবুর মিয়ার বিয়ে হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু জগতে বিচিত্র সব ঘটনা ঘটে, এক্ষেত্রেও ঘটল। পরদিন সন্ধ্যায় তালেব মাঝি এসে হাজির। মুজিবুর মিয়া তখন আম্বরী বেগমকে তার পাট বিক্রির কাহিনী বলছিল। আম্বরী বেগম ছেলের এই ঘটনা শুনে তার বিয়ের বিষয়ে যেটুকু দ্বিধা ছিল তাও ঝেড়ে ফেললেন। তালেব মাঝি ঘরের দাওয়ায় বসতে বসতে বলল, ভাউস, একখানা ভালো মাইয়া আছে, কিন্তু তার কপাল বড় খারাপ। আম্বরী বেগম সরু চোখে তাকালেন। তালেব মাঝি বলল, মায়ার নাম নীলুফা, ভালো ঘরের মাইয়া, মোগলগঞ্জের মিয়াপুরের জাহাঙ্গীর মাতব্বরের নাতনি। মায়ের গায়ের রং ফর্সা। বিয়ে ঠিক হয়েছিল টর্কি বন্দরে, আংটিও পরাইয়া গেছিল, কিন্তু বিয়ের দিন নাওডুবুতে নাওসহ বরযাত্রী 7 জন মারা গেছে। মুজিবুর মিয়া ঝট করে মাথা তুলল, তারপর বলল, ওই দিন মোগলগঞ্জে বৈশা আপনি বললেন না বড় গাঙ্গে নাকি নওশাহার বরযাত্রী সহ নাও ডুবছিল, সেইটা কি তাহলে? মুজিবুর মিয়া পুরো কথা শেষ করল না, চুপ করে গেল। তালেব মাঝিও সঙ্গে সঙ্গেই কিছু বলল না। ক্রমশ সন্ধ্যার নেমে আসা অন্ধকারে হঠাৎ যেন খানিক বিষাদ মেখে গেল। তারপর তালেব মাঝি মুখ খুলল। মোগলগঞ্জ হাটের তন মাইল 5 উত্তরে মিয়াপুর গ্রাম, ওইখানে মাতব্বর বাড়িতে বরযাত্রীদের যাওনের কথা ছিল। মায়ার নানা বাড়ি, ওইখানেই বিয়াহনের কথা। সকল জোগাড়যন্ত্র রেডি। মায়ার বাপ নাই। মায়ের সঙ্গে নানা বাড়ি থাকে। তার 4 পোলা। ছোটটা নতুন বিয়া কইরেই বিদেশ গেছে, আর বাকিরা এখন ব্যবসাপাতি দেখতেছে। অল্প বয়সে মেয়ে বিধবা হওয়ানে নাতনি আর মাইয়ারে আদর যত্নের কমতি রাখে নাই। নাতিনের জন্য ভালো পাত্রও ঠিক করছিল, আংটি পর্যন্ত পরাইয়া গেছিল। তালেব মাঝি খানিক সময় নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর বলল, জন্ম, মৃত্যু, বিয়া আল্লাহর হাতে। বরযাত্রীটা ডুবলো বড় গাঙ্গে, বিয়ার সব জোগাড় যন্ত্র রেডি। এই সময় হইল এই খবর। বুঝিনি তো তাদের অবস্থা। গাঁও গ্রামে আংটি পরানি মানে মাইয়ার বিয়া হইয়া যাওন। সেই বিয়া যদি না হয় তাহলে অবস্থাটা ভাইবা দেখছেন? আর যে কারণেই হোক, মাইয়া মানুষের বিয়া একবার ভাঙলে মানুষ নানান কথা কয়। তার উপর এত বড় ঘটনা ঘটল। মাইয়ার বাপও অল্প বয়সে মারা গেছে। লোকজন নানান ধরনের কথা শুরু করলো। মাইয়ার মাইয়ার মায়ের দোষ আছে এইসব। আম্বরী বেগম কি ভাবলেন কে জানে, তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, মুজিবরের বাবু তো অল্প বয়সে মরছে, এই জন্য কি আমি কুলক্ষণ নাকি তালেব? আমার দোষে কি মুজিবরের বাপ মারা গেছে? তালেব মাঝি কোনো জবাব দিল না। আম্বরী বেগমই আবার বললেন, মাইয়া দেখনের কোনো ব্যবস্থা আছে? তালেব মাঝি বলল, সেই জন্যই তো আইলাম ভাউস। আমাগো পাশের গ্রাম আলিপুরে মাইয়ার বড় মামুর শ্বশুর বাড়ি। কয়দিন আগে তারা এইখানে নিয়ে আসছে। তারা এখন দূরের কোনো ছেলে খুঁজতেছে। ছেলের টাকা পয়সা বাড়িঘর কিছুই চায় না, তারা চায় কর্মট একটা ছেলে, আর চরিত্রটা জানি ভালো হয়। পরদিন ক্ষোভ ভরে আম্বরী বেগম তালেব মাঝির সঙ্গে মেয়ে দেখতে গেল। মেয়ে দেখে তার খুবই পছন্দ হয়েছে। সে তালেব মাঝিকে বলল, এই মেয়েকে সে ছেলের বউ করতে রাজি, কিন্তু তাদের মতো দরিদ্র চাষাভুষার ঘরে তারা মেয়ে দেবে কিনা সেটাই প্রশ্ন। মুজিবুর মিয়ার হাতে যে কিছু কাঁচা পয়সা জমেছে, এ কথা তখন 5 কান ছড়িয়েছে। এই অকালের দিনে মুজিবুর মিয়ার এমন বুদ্ধিদীপ্ত এবং সাহসী ঘটনার কথাও সবাই কমবেশি জানে। গায়ের রং একটু ময়লা হলেও মুজিবুর মিয়া দেখতে শুনতে ভালো, দোহারা গড়ন। নীলুফা বানুর নানা জাহাঙ্গীর মাতব্বর বুদ্ধিমান লোক। বিধবা মেয়ে আর নাতনিকে তিনি যত আদর যত্নই করেন না কেন, তার ছেলে আর ছেলের বউরা যে দিন দিন অসহিষ্ণু হয়ে উঠেছে সেটা তিনি ঠিকই টের পান। 3 দিনের মাথায় মুজিবুর মিয়ার সঙ্গে নীলুফা বানুর বিয়ে হয়ে গেল। ঘটনা ঘটে গেল অতি দ্রুত।
মুজিবুর মিয়া কিছু বুঝে ওঠার আগেই কাপড় চোপড়ে জড়ানো কিশোরী বধূ দেখে মুজিবুর মিয়ার কেমন অস্বস্তি হতে লাগলো। সে নারী সঙ্গ বিবর্জিত মানুষ, কিভাবে বউয়ের সঙ্গে কথা বলবে এই নিয়ে নানান দ্বিধা কাজ করে, কোথাও একটা ভয়ও। সে জানে না এই ভয় কিসের। একটা জলজন্ত নারী শরীর তার পাশে, কিন্তু অজানা দ্বিধা আর ভয় কাটিয়ে সে সেই শরীর ছুঁতে পারে না। তার সেই ভয় দ্বিধা কাটালো নীলুফা বানু নিজেই। এমন এক অন্ধকার তারার রাতে নীলুফা বানু তাকে বলল, আপনি কি খেয়াল করেছেন আপনি আমারে তুই তুমি কিছুই বলেন না? মুজিবুর মিয়া বলল, কই বলি তো। নীলুফা বানু বলল, না বলেন না। আপনার পানি লাগলে আপনি আমার কাছে পানি চান না, আপনি আপনার মায়েরে বলেন, ঘরে কি পানি আছে মা? গামছা লাগলে বলেন, গামছাটা যে কই রাখলাম এখন খুঁজে পাইতেছি না। এমন কেন করেন? আমি আপনার বিয়া করা বউ, আমারে আপনার এত ভয় কি, লজ্জা কি? মুজিবুর মিয়া এই কথার কোনো জবাব দিল না। সে বলল, সারাদিন অনেক খাটুনি গেছে, এখন একটু ঘুমাইতে দাও। নীলুফা বানু আগুনের মূর্তির মতো তার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, আইজ আপনার ঘুম নাই। মুজিবুর মিয়া বলল, ঘুম নাই মানে? নীলুফা বানু বলল, ঘুম নাই মানে ঘুম নাই। এই বলে নীলুফা বানু ঘর থেকে বেরিয়ে গেল। ফাঁকা ঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল মুজিবুর মিয়া। কি করবে ভেবে পেল না সে। কই গেল মেয়েটা, কতক্ষণে ফিরবে? অনেকটা সময় পরেও যখন নীলুফা বানু ফিরল না, তখন গামছাটা গলায় জড়িয়ে সে ঘর থেকে বের হলো। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কোথাও কোনো সারা শব্দ নেই। পাশের ঘরে আম্বরী বেগম ততক্ষণে ঘুমিয়ে কাদা হয়ে আছেন। বাড়ির উঠোনে আশেপাশে নীলুফা বানুকে খুঁজল মুজিবুর মিয়া, কিন্তু নীলুফা বানু কোথাও নেই। সে যেন মুহূর্তেই অন্ধকারে মিশে গেছে। শেষমেশ উপায় না দেখে মুজিবুর মিয়া নিচু গলায় নীলুফা বানুকে ডাকল, কিন্তু সে ডাকে কোনো সাড়া নেই। সে উঠান পেরিয়ে বাড়ির লগোয়া উঁচু মাটির রাস্তায় চলে এলো, কিন্তু সেখানেও নীলুফা বানু নেই। মুজিবুর মিয়া ভয় পেয়ে গেল। সে এবার উঁচু গলায় ডাকল, নীলুফা, ও নীলুফা। চারপাশে ঝিঝি পোকার একটানা শব্দ। সেই শব্দের ভেতর নীলুফা ডাকটা ডুবে গেল। এবার সে আরো উঁচু গলায় ডাকল, নীলুফা, নীলুফা, কই তুমি? নীলুফা বানু স্পষ্ট গলায় বলল, এই যে আমি। নীলুফা বানু দাঁড়িয়েছিল ঘরের বেড়ার গা ঘেঁষে অন্ধকারে মিশে। মুজিবুর মিয়া রাস্তা থেকে নেমে আবার ঘরের কাছে চলে এলো। তারপর থমথমে মুখে রাগী গলায় বলল, এত রাইতে এসব কি শুরু করছো তুমি? নীলুফা বানু বলল, ঔষধে কাজ হয় কিনা দেখলাম। কাজ হয়েছে, কাজ না হলে আমার আর খুঁজে পাওয়া যাইতো না। যাইতো, তবে এখানে না, জজাতিপুর নদীতে। মুজিবুর মিয়া বলল, তুমি এসব কি বলতেছো নীলুফা? নীলুফা বানু বলল, ঠিকই বলতেছি। আপনি আমারে ভয় পান, এইটা আমি টের পাই। আপনি মনে মনে আমারে ডরান। যে স্ত্রীরে স্বামী ভয় পায় সেই স্ত্রীর বাচ্চা থেকে কি লাভ? মুজিবুর মিয়া বলল, আমি তোমার ভয় পাবো কেন? নীলুফা বানু বলল, আপনার মনের ভেতরে আমারে নিয়ে অনেক চিন্তা, অনেক গোপন ভয়। আমি আসলেই অপয়ামায়া কিনা, আমারে বিয়া করছেন, এখন আপনারও কোনো ক্ষতি হয় কিনা। কি ঠিক বলি নাই? এতদিনে আপনি আমারে একবারও তুই তুমি কিছু বইলেই ডাকেন নাই, আমার হাতের কিছু খান নাই, একবারের জন্য আমারে আমার মায়ের বাড়িতেও নিয়ে যান নাই। আমি সব বুঝি, সব টের পাই। আপনি রাইতে ঘুমের মধ্যে অনেক কিছু বলেন, আমি সব শুনি। আমার মায়েরে নিয়া, আমারে নিয়া লোকজন নানান কথা বলে। আমি জানি আমার বাপজান অল্প বয়সে মারা গেছে, তার উপর আমার ওই রকম একটা ঘটনা ঘটল। এইগুলো সব আপনার মনের মধ্যে ঢুইকে গেছে। আমি কি করব বলেন? মুজিবুর মিয়া নীলুফা বানুর এই কথার কোনো জবাব দিল না। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। নীলুফা বানু বলল, আমার অনেক কষ্ট,
অনেক। সবাই জানে আমি আর আমার মা আমার নানার বাড়িতে খুব শান শওকতে আছি, খুব ভালো আছি। কিন্তু আসল খবর কেউ জানে না। আমার স্যার মামি আমাদের এক ফোঁটা সহ্য করতে পারে না। আমার নানিও নাই। নানা বুড়া মানুষ। তার হাতে এখন আর কোনো ক্ষমতাই নাই। সে কি করব? আসলে আমরা ছিলাম সেই বাড়ির। নীলুফা বানু কথা শেষ করতে পারে না। সে হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। কাঁদতেই থাকে। সেই কান্না জড়ানো গলাতেই নীলুফা বানু বলে, এই দুনিয়াতে আমার আপনে ছাড়া আর কেউ নাই। কিচ্ছু নাই। কিচ্ছু না। তাই ভাবছিলাম আজ যদি আপনি আমারে খুঁজতে না বাইর হন, তাইলে আমি আর ঘরে ফিরে যাব না। নীলুফা বানু খানিক থামল। তারপর হঠাৎ খপ করে মুজিবুর মিয়ার ডান হাতখানা চেপে ধরে বলল, আপনি যখন আমারে নীলুফা বলে ডাকলেন, যখন তুমি তুমি কইরা বললেন, ও নীলুফা তুমি কই, তখন আমার চোখে পানি চলে আসছে। আপনার গলায় আমার জন্য দুশ্চিন্তা ছিল। আমার কি মনে হয়েছে জানেন? আমার মনে হয়েছে এই মানুষটা আমারে ভয় পাইলেও সেই ভয়ের মধ্যেই কই যেন একটু মায়াও আছে। ওইটুকু মায়া থাকলে আমার আর কিছু দরকার নাই। নীলুফা বানু এবার আর কাঁদল না। তবে তার শরীরটা কেমন কেঁপে কেঁপে উঠল। সেই গাঢ় অন্ধকারে মজিবুর মিয়া হঠাৎ নীলুফা বানুকে তার বুকের ভেতর চেপে ধরল। শক্ত করে চেপে ধরল। তার মনে হলো তার চওড়া বুকের ভেতর তুলতুলে নরম একটা কবুতর। সেই নরম কবুতরটাকে বুকের ভেতর চেপে ধরে দাঁড়িয়ে রইল সে। নীলুফার শরীরটা তখনও থেকে থেকে কেঁপে উঠছে। সে কি কাঁদছে? কাঁদলে কাঁদুক। মানব জীবনে কান্নার তুল্য কিছু নেই। মুজিবুর মিয়া মাথা তুলে আকাশের দিকে তাকালো। আকাশ ভর্তি ফুলের মতন তারা। সে সেই অগণিত তারার ফুলের দিকে তাকিয়ে রইল। নীলুফা বানু তার বুকের ভেতর কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীলুফা বানুর মৃত্যুর পর থেকে আজ অবধি মুজিবুর মিয়া কাঁদেনি। কেন কাঁদেনি সে জানে না। মৃত্যুর পরদিন নীলুফার মা এসেছিল, নানা এসেছিল। নীলুফার মা 12 মাসই রোগী। রোগবালাই তার লেগেই থাকে। মুজিবুর মিয়া কোনো এক অদ্ভুত কারণে নীলুফার নানাবাড়ির কাউকে পছন্দ করত না। সবচেয়ে বেশি অপছন্দ করত নীলুফার মামা আর মামিদের। নীলুফার মুখে তার মামা আর মামিদের নানামুখী বিরূপ আচরণের কাহিনী সে শুনেছিল। হয়তো এইসব কাহিনী শুনেই ভেতরে ভেতরে বিষিয়ে উঠেছিল তার মন। বিয়ের পর তাই অনেক চেষ্টা করেও নীলুফা বানু মুজিবুর মিয়াকে তার নানা বাড়িতে নিতে পারেনি। নীলুফা বানু কখনো খুব অনুরোধ করলে মুজিবুর মিয়া হেসে বলতো, আরে শ্বশুরবাড়িই নাই, নানা শ্বশুরবাড়ি গিয়া কি হইব। নীলুফা বানুর মায়ের সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না, কথা হতো না। এমনকি নীলুফা মারা যাওয়ার পরদিন যখন তারা এলো, তখনও না। মুজিবুর মিয়া জানে না কেন, কিন্তু সেদিন সে কারো সঙ্গে কথা বলতে পারেনি। পুরোটা সময় সে স্বাভাবিকভাবে কাজকর্ম করেছে। এই বন্যায় নীলুফার লাশ কোথায় মাটি দেওয়া হবে তা নিয়ে নানান ঝক্কি ছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো লাশ নিয়ে যাওয়া হবে মিয়ারপুর, নীলুফা বানুর নানার বাড়ি। লাশ নিয়েও যাওয়া হলো। লাশের ট্রলারে ওঠার আগ মুহূর্তে মুজিবুর মিয়া ফিরে এলো। সে বলল সে যাবে না। এই নিয়ে নানান দিক থেকে অনেক রকমের কথাবার্তা হলো, কিন্তু সে গেল না। কেন গেল না তা কেউ জানে না। সে নিজেও কি জানে? আজই নিঃশব্দ চরাচরে আকাশ ভর্তি সেই রাতের মতন অগণিত তারার ফুলের নিচে দাঁড়িয়ে সে হঠাৎ হু হু করে কাঁদল। তার সেই কান্নার শব্দে কিনা কে জানে, অবলা গায়ে দুটি মাথা ঘুরিয়ে ফিরে তাকালো। মুজিবুর মিয়া কাঁদল। এই নির্জন তারাভরা রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুজিবুর মিয়া কাঁদল। তার বুকের ভেতরে কবুতরের পালকের ওমের মতন স্পর্শ লেগে থাকা সেই অনুভূতিটুকুর জন্য কাঁদল। সেই স্পর্শে আর কখনো কেউ তাকে ছুঁয়ে দেবে না বলে কাঁদল। কিংবা সে নিজেই হয়তো জানে না সে কেন কাঁদল। এই কান্না কেউ দেখল না, কেউ শুনল না। কিন্তু যিনি এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন তিনি জানেন। এই কান্না জগতের
শুদ্ধতম কান্না। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথন বাই আদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনলেন প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এই রকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।